মনের মধ্যে খুব আনন্দ লাগতেছে। ওয়েদারটা এত ভালো হয়েছে আজকে। দেখতেছেন সূর্যের অবস্থা, গাছপালার পাশে মাঠে একটু হাইটা হাইটা খারাপ লাগবে না দেখতে। চলেন নদীর পাড়ে যাই, নদীর হাওয়া খেয়ে আসি। ছোট্ট একটা লেক নাম দিছি নদী। কালকে ঘাস কাটছি, দেখতেই পাচ্ছেন ঘাস কত সবুজ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই হলো গিয়ে আমাদের ছোট একটা লেক। এখানে আজকে যে ওয়েদার আর ওয়েদারের যে ব্রিজ, খুব ঠান্ডা হাওয়া, 68 ডিগ্রি টেম্পারেচার। বেহেশতে যদি বাতাস থাকে তাহলে আজকের মতোই এই লেভেলের বাতাসই মনে হয় বেহেশতে থাকে, এরকম একটা চিন্তা করা যায়। কারণ শরীরে যা লাগতেছে তাতেই আনন্দ পাচ্ছি, বড় মজা পাইতেছি। এখানে দেখতেছেন 4টা সিট আছে, কিন্তু কোনো সিটের মধ্যে কেউ নাই। এখানে বসলে কেমন হয়, বৈশা লেকের দিকে চোখ মেইলা রাইখা কিছুক্ষণ হাওয়া খাইলাম। এটা বই থাকলে ভালোই তো, বসে বসে বই পড়তাম। তবে গান টান শুনতেছি, এটা মোটামুটি বইয়ের একটা কাজ হচ্ছে। আর যদি বই লাগেই, ইলেকট্রনিক কপি ফোনের মধ্যে বাইর করে নিব। এখন তো ইলেকট্রনিক যুগ, বুঝতে পারতেছে। এই যে হাওয়াটা এত আনন্দের, এত আরামের, এটা বোঝানোর জন্য ভাষা মনে হয় আমার নাই, বুঝালন। বাসায় নাই রিমা, উনি গেছেন বাজার করতে। শাপলার আবার পরীক্ষা, এখন আমার একা একাই বসতে হবে। তো বুঝতেছি না এই 4টা চেয়ারের মধ্যে কোন চেয়ারটার মধ্যে বসলে আরাম পাওয়া যাবে, অথবা টেকনিক্যালি কোন চেয়ারটাতে বসলে পরে ব্যাপারটা আনন্দের হবে। এখানে 4জন থাকলে ভালো হইতো, অন্তত রিমা থাকলে আরো ভালো হইতো। এখন 4টার মধ্যে কোনটার মধ্যে বসি চিন্তা করতেছি। মাঝখানেরটা দিয়ে বসি। 4টার মধ্যে মাঝখান মানে হচ্ছে যে কোনো দিক থেকে দ্বিতীয়টা। ময়লা টলা আসে কিনা দেখি। খ্রিস্টিয়ান আমানপুরের শেখ হাসিনার উপরে দেওয়া ইন্টারভিউটা বড় আনন্দ পাইছি। এরকম একটা ইন্টারভিউর জন্য অপেক্ষা করতেছিলাম। বিশদ ব্যাখ্যা করতে পারতেছি না, বুঝালাম। তারপরে গতকাল শুক্রবার, কি বলি, কালকে ছিল শনিবার, বড় একটা আনন্দের পার্টি গেল। এত আনন্দ পাইলাম, মনে হইতেছে জীবনে যত আনন্দ আছে সব আনন্দের মধ্যে এটা হচ্ছে উত্তম। বিশদ ব্যাখ্যা করতে পারতেছি না। অনেকদিন পরে সব পুরনো বন্ধু বান্ধব নিয়ে একসাথে খাইলাম, একটা আর্লি মাদার্স ডে পালন করার মতো আর কি। খাওয়া দাওয়ার পরে রেস্টুরেন্টের থেকে সবাই বাইরে হয়ে একজনের বাসায় গেলাম, কথাবার্তা কইলাম, গল্প গুজব হইল, বড় আনন্দ পাইলাম। আর কি খবর দেওয়া যায়? ওয়েল, মজার বিষয় হচ্ছে তুহিন একটা আইপ্যাড দরকার ছিল, তুহিন আইপ্যাডটা পাইছে। এখন বাংলাদেশে আমি ঘন ঘন স্কাইপে ভিডিও কনফারেন্সিং করতে পারবো, এটা একটা বিশাল বিশাল ব্যাপার। আব্বা আম্মা ঢাকার বাইরে প্রায় গিয়ে থাকে, ওনাদের সাথে যোগাযোগ হয় ফোনে। এখন আইপ্যাডটা যদি মাঝে মাঝে নিয়ে যান ওনারা, তাহলে ওনাদের সাথে আমাদের ভিডিও কনফারেন্সিং হওয়া খুব সহজ হবে। বাংলাদেশের টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে এটা বিশাল বড় ইনোভেশন, একটা বিশাল বড় পরিবর্তন। এটার জন্য ধন্যবাদ জানাতে হয়। আইপ্যাড বাংলাদেশে গ্রামীণ ফোন বা অন্য কোনো কোম্পানির সিম কার্ডে কাজ করতেছে, ব্যাপারটা খুব মজার। আর কি বলা যায়, কথাই পর্যন্ত খুঁজে পাইতেছি না। এই যাবৎ যা বললাম মোটামুটি গত কয়েকদিনের খবর, কিন্তু আরও কিছু নতুন খবর থাকলে ভালো হইতো। এই মুহূর্তে আমি এখানে বসে আছি আরামে, দেখতেছেন 4টা চেয়ারের মধ্যে দ্বিতীয় চেয়ারটাতে বসে আছি, বা দিক থেকে দিনে দ্বিতীয়টা। বড় আনন্দ পাইতেছি, কারণ সামনে লেক, চি 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 করে পাখির ডাক, ঘুঘু পাখির ডাক, বিভিন্ন চড়ুই পাখির ডাক, পিছনে বাসা। এই আরামটা
পাশাপাশি আরামটার পাশাপাশি একটা বিশাল উদ্দেশ্য আছে এখানে বসে থাকার। এই শীতের সময় 6-7 মাসের মধ্যে বাইরে সাধারণত বসতে পারা যায় না, বিকজ অফ দ্য ওয়েদার চিলি। আজকে বসতে পারার একটা আলাদা মজা হচ্ছে, এটা সামারও না আবার উইন্টারও না, নাতিশীতোষ্ণ বলতে পারেন। এই ওয়েদারের মধ্যে যেই রোদটা উঠছে উপরে, এই রোদের থেকে যে একটা খাবার আসতেছে, এটার নাম ভাইটামিন ডি। এই খাবারটা আমাদের শরীরের অভাব আছে, বিশেষ করে ফিনল্যান্ডে, ইউরোপের অনেক জায়গায় যারা শীতকালে রোদের মধ্যে রোদ পোহাইতে পারে না, তাদের একটা বিশাল ভাইটামিন ডি এর অভাব থাকে। গত বছর আমার ডাক্তার আমাকে 1 মাসের ভাইটামিন ডি দিয়েছিল খাওয়ার জন্য। আমার ভাইটামিন ডি নাকি একদম নিচে তলায় নেমে গিয়েছিল। তারপর থেকে চিন্তা করলাম যে ভাইটামিন ডি যে রোদের থেকে আসে, এই জিনিসটা আগে জানলে রোদের মধ্যে পড়ে থাকতাম। তো যাই হোক, আজকে পড়ে থাকার একটা সময় পাইছি, সুযোগ পাইছি, বসে আছি। মনে হইতেছে উপুত হইয়া যদি এখানে চিৎপাটাং হয়ে যদি পড়ে থাকতে পারতাম কিছুক্ষণ খালি গায়ে, তবে এখানে খালি গায়ে পড়ে থাকার একটা সমস্যা হচ্ছে, রোদের থেকে একটা রে আসে, যে রের থেকে মনে হয় স্কিন ক্যান্সারের মতো বা কিছু একটা ক্ষতিকারক সাইড এফেক্ট হইতে পারে। সুতরাং গেঞ্জি পরে বেরোনোই ভালো। অবশ্যই আমেরিকানরা হইলে এখানে সূর্য স্নানই করতো, একজনে চিত হয়ে পড়ে থাকতো, আর একজনে হয়তো তেল দিয়া পুরা চাইনিজদের মতো তেল মাইখা হয়তো সুন্দর কি বলে এটা মাসাজ করে দিত। ইট would have been really nice to get that kind of service, but I just don't have that. Thank you. আবার ফিরে আসলাম। বাতাসের ঘনত্বটা বেশ বাড়ছে, বড় আরাম পাইতেছি। এই আরামটা যে কোথায় রাখি সেটাই চিন্তা করার সুযোগ পাচ্ছি না। সুযোগটা নিয়ে পরে চিন্তা হবে। এই মুহূর্তে বুঝতে পারতেছি গত 10 মিনিটের মধ্যে ভালো ভাইটামিন ডি শরীরে রাখছে। শরীরে ভাইটামিন ডি যতটুকু অভাব আছে, অন্তত আগামী 2-1 সপ্তাহের জন্য পূরণ হয়ে যাবে 10 মিনিটের ভাইটামিন। তবে বেশিক্ষণ থাকলে পরে চামড়া পুড়ে যেতে পারে, কিন্তু পোড়ার কোনো সম্ভাবনা নাই, কারণ যে পরিমাণ ব্রিজ মানে আরামের হাওয়া চলে আসতেছে উত্তর দিক থেকে, এই হাওয়া আর রোদের তাপ দুইটা মিশা শরীরের মধ্যে একরকমের স্বর্গীয় সুধার মতো লাগতেছে। শব্দটা ঠিক হলো কিনা জানি না, বুঝালেন আর কি। পানির স্রোতের যদি একটু আলামত দেখাইতে পারি তাহলে বুঝতে পারবেন যে কতটুকু আরামের বাতাস আমি এখানে উপভোগ করতেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন পানির স্রোতটা যদি বড় হইতো বোঝা যাইত যে পানির মধ্যে এই প্রচন্ড রকমের বাতাস। হালকা বাতাস বলে এই স্রোতটা খুব ভদ্র, অন্তত বুঝতে পারা যায়। চারিদিকে এত সুন্দর গাছ, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ। পরিবেশের একটা প্রভাব আছে মানুষের জীবনে, পরিবেশের প্রভাব আমার জীবনেও আছে। এই যে বৈশা বৈশা ভিডিওতে গাজীরা গীত গাচ্ছি অথবা খাজুইরা আলাপ করতেছি, এটা করার জন্য মানুষের অসম্ভব সময় থাকতে হয়। আমার সময় খুব কম, কিন্তু যতটুকু সময় বাইর করছি ততটুকু অপব্যবহার করে নিতেছি। এইখানে এবার লাউ ক্ষেত লাগানো হবে, দেখতেই পারতেছেন লাউয়ের টাল। আমার বড় মামা গত বছর আসছিলেন, এই লাউয়ের টালটা উনি লাগাই দিয়ে গেছে। গত বছর একটা ঘটনা ঘটছে, লাউয়ের টালের মধ্যে লাউ গাছ উঠতে পারে নাই, তার আগেই এই যে দেখতেছেন এখানে একটা নেট আছে, এই নেটের ভিতরে লাউ গাছের চারাগুলি লাগানো হয়, কিন্তু খরগোশের উপদ্রবে আমাদের লাউয়ের চারা সবগুলি আল্লাহর রহমতে শেষ হয়ে গেছিল। গত বছর আমাদের ফলন ভালো হয় নাই, এই বছর ফলন ভালো হবে বলে রিমা অনেক চেষ্টা করতেছে কোনো রকমের প্রাণীর উপদ্রব থেকে যাতে বাঁচা যায়, সেই জন্য ওনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিছেন। আল্লাহর রহমতে সেটা হয়তো কাজ করবে। এইখানে কিছু বাগুনের ক্ষেত করা হয় এই চিপাটার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশনের ইউনিটের ঠিক পিছনেই এখানে একটা লাউয়ের ক্ষেত, লাউয়ের না ঠিক বাগুনের ক্ষেত হয়, আর এখানে হবে লাউয়ের ক্ষেত। দোয়া করবেন যাতে লাউয়ের ক্ষেতটা এবার সফল হয়। আর কি বলবো চিন্তা করতেছি, বাতাস আর রোদ, ভাইটামিন ডি, মজার গপসপ, এগুলি ছাইরা যাইতে ইচ্ছা করতেছে না। আরেকটু বসি, কি বলেন? আরো 10টা মিনিট বসলে হয়তো আরো 2-3 সপ্তাহ ভাইটামিন ডি এর অভাবটা পূরণ হবে। দেশ নিয়ে খুব চিন্তায় আছি। দেশের মধ্যে যেই নেতা, যে নেত্রী যেভাবে দেশ চালাচ্ছেন,
দেশ তো চলছে, কিন্তু কথা হচ্ছে চাক্কা, দেশ চলার চাক্কা লক্কর করে চলতেছে আর কি। অনেকটা কলকবজা ভাঙ্গা গেলে যা অবস্থা হয় আর কি। তো আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে, দেশ নিয়ে চিন্তা করে লাভ নাই। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই। এখানে এটা হলো সিজনাল ফ্লাওয়ার, টিউলিপ ফুল, বড়ই সুন্দর। বাসার সামনের দিকে আসলাম, মনে হইতেছে একটু ছায়ের মধ্যে থাইকা তারপরে আবার বাইরে যাই, কারণ একাধারে বেশিক্ষণ রোদের মধ্যে থাকলে হয়তো রোদের তাপটা শরীরের মধ্যে লাগতে পারে। তাছাড়া চামড়ার সৌন্দর্য পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সৌন্দর্য রক্ষা করা তো আমার দরকার, কারণ মাঝে মাঝে ভিডিও কনফারেন্সিংয়ে আসতে হলে তো একটু কি বলবো বুঝতে পারতেছি না, বুঝলাম। অনেকক্ষণ ছায়ার মধ্যে ছিলাম, প্রায় 5 মিনিট। এখন আবার একটু রোদের মধ্যে হাইটে আসি, ভাইটামিন ডি ঢুকায় আসি। ভাইটামিন ডি নিয়ে যা বলছিলাম, ভাইটামিন ডি মানুষের জীবনে অনেক প্রয়োজন। এই প্রয়োজনীয় পদার্থটা শরীরের মধ্যে একটি বিশাল উপকার বহন করে। তাই সুযোগ সুযোগ পেলে সবারই রোদের মধ্যে কিছু না কিছু সময় পার করা উচিত। যদি উত্তাপ বেশি হয় সেখানে না যাওয়াই ভালো। মাথায় টুপি দিয়ে যাবেন, একটু সানস্ক্রিন যদি দিতে পারেন সবচেয়ে ভালো হয়, কিন্তু একেবারে না যাওয়াটা ঠিক না। ভাইটামিন ডি এর অভাবে শরীরের মধ্যে কিছুটা ক্ষতি হয়, সেই ক্ষতিটা হয়তো সরাসরি বোঝা যায় না, কিন্তু যতটা ক্ষতি হয় ততটা পূরণ করার ন্যাচারাল ওয়ে হচ্ছে রোদের মধ্যে একটু রোদ পোহানো। জানি না বাংলাদেশের ওয়েদার কেমন, কিন্তু আমেরিকাতে মে মাসের শুরু থেকে জুন মাসের আগ পর্যন্ত অন্তত আগামী 8-10 দিন এরকম ওয়েদার যদি থাকে, এইরকম 8-10 দিনের মধ্যে যদি মাঝে মাঝে রোদ পোহানো যায়, তাহলে মনে হয় 1 বছরের পুরো সঞ্চিত ভাইটামিন ডি আপনার মধ্যে কাজ করবে, বা আপনি মোটামুটি 1 বছরে ভাইটামিন ডি হয়তো সঞ্চয় করতে পারবে। ডাক্তাররা ভালো বলতে পারবে, আমার কথায় কান দিয়েন না। আমি যা বলতেছি শোনার পরে পুরোটাই যাতে ভুলে যান। এখানে অনেক কথাবার্তার কোনো সার্টিফিকেট নাই, কোনো অথেন্টিকেশন নাই। সো জাস্ট লিসেন টু ইট, এনজয় ইট। মনে করেন এটা অনেকটা ট্যাবলয়েডের মতো। আপনাদের মনে আছে কোন চেয়ারে আমি বসছিলাম? এই 4টা চেয়ারের মধ্যে আমি দ্বিতীয় চেয়ারটাতে বসছিলাম। এই দ্বিতীয় চেয়ারটাতে আমি এখন আর বসতেছি না, এখন আমি বসতেছি উল্টা পাশের দ্বিতীয় চেয়ারটাতে। আমাকে জিজ্ঞেস করেন না কেন দ্বিতীয় চেয়ারটাতে বারবার বসতেছি, কেন থার্ড চেয়ারটা না অথবা শেষের চেয়ারটা না। বিষয়টার উত্তর আমি দিতে পারবো না, তবে আমি সন্তানদের মধ্যে দ্বিতীয় পরিবারে। যে কোনো জায়গাতে আমি দ্বিতীয় জায়গায় অবস্থান করার চেষ্টা করি। প্রথম অবস্থানে যাওয়ার লালসা যেমন নাই তা না, তবে দ্বিতীয় জায়গাটায় ন্যাচারালি আমাকে খুব টানে। যাই হোক, জানিয়ে বলছিলাম, বাংলাদেশের একটি বিষয় আমার কাছে খুব অবাক লাগে। যে বিষয়টা অবাক লাগে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এত কষ্ট, এত অভাব, এত সীমিত ব্যবস্থা, এত কিছুর পরেও মানুষের মধ্যে যে ধৈর্যটা কাজ করে, যে মহানুভবতা কাজ করে, এবং মানুষ কোনো দুর্যোগ বা বিপর্যয়ের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়ে, এবং যারা এগুলিতে মন এবং প্রাণ বাজি রেখে ভালো কিছু করার চেষ্টা করেন, তাদেরকে নিয়ে খুব কম লোকই লেখে। সবাই শুধু লিখতে চায়, বলতে চায়, শোনাতে চায় শুধুমাত্র নেগেটিভ বিষয়গুলো, নেগেটিভ দিকগুলো। গতকাল ফেসবুকে বেশ অনেকক্ষণ বসে বসে এই সাভারের ব্যাপারটা নিয়ে আমি নিউজটা দেখতেছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, কিছু লোক যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং অন্যান্য জায়গা থেকে যারা আসছে ভলান্টিয়ার, তাদের যেই কাহিনী পড়লাম, অনেকেই দিনরাত
উদ্ধার কাজে কাজ করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে গেছেন, অনেকে 8-9 ঘন্টা না খেয়ে থেকেছেন। অনেকে সেখানে সারা দিন রাত থেকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, ওখানেই ঘুমিয়েছেন, ওখানেই নামাজ পড়েছেন। এবং এরাই হচ্ছে আমার চোখে বাংলাদেশের বীর, বাংলাদেশের গর্ব, মানবতার গর্ব। মানবতার চোখে ওনারা হচ্ছেন একটি বিশেষ শ্রেণীর মানুষ, যাদেরকে আলাদা করা যায়। আল্লাহ তাআলা ওনাদেরকে এই ধরনের ভালো কাজ করার জন্য মন মানসিকতা, প্রাণ, শক্তি সবকিছু দিয়ে পাঠিয়েছেন। আমরা সবসময় তাদের স্মরণ করতে চাই, সাপোর্ট করতে চাই। আমাদের পজিটিভ দিকগুলি নিয়ে সবচেয়ে বেশি কথা বলা উচিত, মানুষকে অনুপ্রাণিত করা উচিত। অনুপ্রেরণা এমন একটা জিনিস যে কিছু লোক আছে অনুপ্রেরণা দেওয়ার পরে অনুপ্রাণিত হয় না। যারা চুরিচামারি, খুন খারাপি, লুচ্চা লাফাঙ্গা, তারা সবসময় যত অনুপ্রেরণাই দেন না কেন তারা ওই অবস্থাতেই থাকে। কিন্তু যারা ভালো মানুষ, যারা পজিটিভ, যারা দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে চায়, তারা সবসময় করেন, অনুপ্রেরণা ছাড়াই করেন। আমাদের উচিত অনুপ্রেরণার পরিবর্তে, অ্যাডভাইস দেওয়ার পরিবর্তে তাদের জন্য দোয়া করা, তাদেরকে নিয়ে কথা বলা, তাদেরকে নিয়ে গর্ব করা। একটু বেশি বলে ফেললাম, মাফ করেন। এই মুহূর্তে আমি পাখির ডাক উপভোগ করার চেষ্টা করতেছি। আমি একটু চুপ থাকি, তাহলে পাখির ডাক শুনতে পারবেন, নয়তো আমার মুখ দিয়ে চিউ চিউ কথা। থ্রি 360 ডিগ্রি করে কিছু দেখানোর চেষ্টা করলাম। পাখির চিউ চিউ শব্দ হয়তো শুনতে পেরেছেন, না শুনতে পেরে থাকলে আমি খুবই দুঃখিত। কিন্তু এরা মনে হয় ঘুঘু পাখি হবে। আমি আবার পাখি চিনি না, পাখির ডাক শুনলে হয় ঘুঘু বলি, না অন্য কোনো পাখির নাম বলে চালিয়ে দিই। কিন্তু উপলব্ধিটা আছে, সেটুকু বুঝতে পারি। থ্যাংক ইউ।